বাংলাদেশের শাসক মোহাম্মদ ইউনূসের বিদায় ঘণ্টা আগেই বাজিয়ে দিয়েছিল সেনাবাহিনী। আর এবার বাংলাদেশের যে উপদেষ্টারা আছে তারা যেখানে যাচ্ছেন তাদেরকে ঘিরে ধরছে সাধারণ মানুষ। আজ বাংলাদেশ থেকে একটি ভিডিও ভাইরাল হলো, সেখানে দেখা যাচ্ছে পরিবেশ বিষয়ক উপদেষ্টা, যিনি কথায় কথায় বড় বড় কথা বলতেন না, তাকে সাধারণ মানুষ ঘিরে ধরেছে এবং তার সিকিউরিটি, তার গাড়ির বহর, সব জায়গায় সাধারণ মানুষ রীতিমতো ঘিরে ধরে বিক্ষোভ চালিয়েছে, হামলা করেছে এবং তিনি পালিয়ে বাঁচতে বাধ্য হয়েছেন। তিনি কি বুঝতে পারছেন আসলে সাধারণ মানুষ কি চাইছেন? এই পরিবেশ মানে এই পার্টিকুলার উপদেশটা ইনি কি বলেছিলেন মনে আছে? ইনি ভারতের বিপক্ষে একাধিক স্টেটমেন্ট দিতে শুরু করেছিলেন পদে থেকেই। প্রথমে এসেই ইলিশ পাঠানো বন্ধ করার জন্য তোড়জোড় শুরু করেছিলেন। এমনকি বাংলাদেশ মানুষের প্রধান ক্ষোভের কেন্দ্রবিন্দুতে এই ব্যক্তি, কারণ ইনি সেন্ট মার্টিনস দ্বীপটিকে নিয়ে বিভিন্ন রকম ষড়যন্ত্রমূলক কার্যকলাপ করেছেন। সেন্ট মার্টিনস দ্বীপ, যে সেন্ট মার্টিনস দ্বীপটিকে আমেরিকার ডোনাল্ড লু শেখ হাসিনাকে বলেছিলেন আমেরিকার হাতে তুলে দেওয়ার জন্য, কারণ ওখানে নাকি আমেরিকা সামরিক ঘাঁটি তৈরি করতে চায়। বাংলাদেশের এই পরিবেশ দপ্তরের এই উপদেষ্টা দায়িত্ব নিয়েই সেন্ট মার্টিনস দ্বীপটিকে বিভিন্ন ইস্যুতে পর্যটক শূন্য করার দিকে এগিয়ে নিয়ে যান। কখনো বলেন 2 মাস বন্ধ থাকবে, কখনো বলেন 3 মাস বন্ধ থাকবে, কখনো বলেন নভেম্বর টু ফেব্রুয়ারি বন্ধ থাকবেন। এমনকি একের পর এক অদ্ভুত কাণ্ড কারখানা এই সেন্ট মার্টিনস দ্বীপে হতে শুরু করার পরও সেন্ট মার্টিনস নিয়ে উদাসীনতা দেখায় মোহাম্মদ ইউনূস সরকার। উদাসীনতা মানে এক পক্ষে অতি সক্রিয়তা, অন্যদিকে সাধারণ মানুষের ক্ষেত্রে উদাসীনতা। যেখানে সাধারণ ব্যবসায়ী, সাধারণ মানুষ বিক্ষোভ করে এই উপদেষ্টার বিপক্ষে বলেছিলেন, কেন সেন্ট মার্টিনস দ্বীপকে বন্ধ করছে এই সরকার, আমরা বিপদে পড়ছি, ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাচ্ছে, হোটেল দোকান সব বন্ধ হয়ে যাচ্ছে শুধুমাত্র সরকারের এই ধরনের স্বৈরাচারী সিদ্ধান্তের জন্য। এই উপদেষ্টা সেদিন বলেছিলেন পরিবেশকে বাঁচাতে হবে, এমন কথাবার্তা তিনি বলেছিলেন মনে হচ্ছিল বাংলাদেশের পরিবেশ বাঁচানোর দায় শুধুমাত্র এই ব্যক্তি নিয়েছেন। পরবর্তীকালে বোঝা যায় আসলে সেন্ট মার্টিনস দ্বীপটিকে ছলে বলে কৌশলে মোহাম্মদ ইউনূস চেয়েছেন আমেরিকার হাতে তুলে দিতে, এবং এই উপদেষ্টা সেই কাজটি করার চেষ্টা করেছেন। কিছুদিন আগে বাংলাদেশে সব থেকে বড় প্রশ্ন উঠেছিল মোহাম্মদ ইউনূস পদত্যাগ করবেন নাকি করবেন না। আমরা সেদিন বলেছিলাম পদত্যাগ করার মতো সাহস এই মোহাম্মদ ইউনূসের নেই। যিনি একটি ব্যাংকের পদ ছাড়তে পারেন না, তিনি বাংলাদেশের সরকারের চেয়ার ছেড়ে চলে যাবেন, আদতে পুরোটাই একটি নাটক। পরবর্তীকালে এই উপদেশটাকেই এগিয়ে দেন মোহাম্মদ ইউনূস। তিনি বলেন আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব 3টে, একটি সংস্কার, দ্বিতীয় বিচার, তৃতীয় সংস্কার বিচারের পর হলো নির্বাচন। যতক্ষণ না সংস্কার হচ্ছে, যতক্ষণ না বিচার হচ্ছে, ততক্ষণ দেশে নির্বাচন করতে চাইছেন না আমাদের উপদেষ্টা, এবং প্রয়োজনে নির্বাচন ডিসেম্বর থেকে পিছিয়ে দেওয়া হবে। অর্থাৎ ছলে বলে কৌশলে এই উপদেশটাকে মোহাম্মদ ইউনূস বারংবার ব্যবহার করেছেন। কখনো ইলিশ পাঠাবো না বলে ভারতের বিপক্ষে চক্রান্ত করেছেন, কখনো আবার মোহাম্মদ ইউনূসকে সমর্থন করতে গিয়ে নিজের মান সম্মান সমস্ত কিছু বিসর্জন দিয়েছেন। একের পর এক বিতর্কিত উপদেষ্টা এবার সাধারণ মানুষের বিক্ষোভের মুখে পড়ছে। আজ বাংলাদেশে শেরপুরে যে ঘটনা ঘটলো তা নিঃসন্দেহে মোহাম্মদ ইউনূসের সরকারের কাছে সব থেকে বড় অশনি সংকেত। একদিকে যখন দেশের মধ্যে ইন্টারনাল ইস্যু, রাজনৈতিক দলগুলোর প্রেসার, অন্যদিকে সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। এখানে প্রশ্ন ওঠে, যখন আওয়ামী লীগের বিভিন্ন নেতা কর্মীদের মবের সামনাসামনি হতে হতো, তখন মোহাম্মদ ইউনূস একটা কথা বলতেন। তিনি কি বলতেন? তিনি বলতেন সাধারণ মানুষের পুঞ্জীভূত ক্ষোভ। 32 নম্বর ধানমন্ডির বাড়িটাকে পুড়িয়ে দেওয়া নাকি সাধারণ মানুষের পুঞ্জীভূত ক্ষোভ। একের পর এক স্মৃতিসৌধ, বঙ্গবন্ধু স্মৃতিসৌধকে ধ্বংস করে দেওয়া মানে সাধারণ মানুষের ক্ষোভ হিসাবে তিনি চিহ্নিত করেছেন। সাধারণ মানুষের ক্ষোভ নাকি ছাত্র সমাজ, যে ছাত্রদেরকে মোহাম্মদ ইউনূস ব্যবহার করছেন, সেই ছাত্র নেতাদের কতিপয় কিছু গুন্ডা বাহিনীর তাণ্ডব ছিল, সেগুলো আজকের দিনে দাঁড়িয়ে বোঝা যাচ্ছে। কারণ সাধারণ মানুষ, এই সাধারণ মানুষের ক্ষোভ আর ছাত্র নেতাদের গুন্ডাগিরি, এই দুই পার্থক্যটা খুব সহজেই খালি চোখে করতে পারছেন। আজকে উপদেষ্টাদের এই রকম পরিস্থিতি দেখে মোহাম্মদ ইউনূস নাটক, যে নাটকটি করেছিলেন পদত্যাগের নাটকটি, আমার মনে হয় খুব তাড়াতাড়ি বাস্তবের প্রেক্ষাপটে কিন্তু পৌঁছে যাবে।
প্রশ্ন অনেক ওঠে বর্তমান সময়ে। আজকের দিনে দাঁড়িয়ে মোহাম্মদ ইউনূস একটি আন্তর্জাতিক দেশকেও ব্যবসা বাণিজ্যের জন্য রাজি করাতে পারলেন না কেন? কেন তিনি জাতিসংঘের রিপোর্ট, যে রিপোর্টে দেশের অরিজিনাল আইন শৃঙ্খলার কথা বলা হয়েছে, সেই রিপোর্ট সেনাবাহিনীর থেকে লুকিয়ে রাখলেন? আজকের দিনে দাঁড়িয়ে প্রশ্ন ওঠে, প্রতিবেশী কোনো দেশের সঙ্গে সম্পর্ক ভালো কেন করতে পারলেন না মোহাম্মদ ইউনূস? কিসের জন্য তিনি রোহিঙ্গাদের তাদের দেশে তো পাঠাতে পারেননি, উল্টে আমেরিকার মতো একটি প্রভাবশালী রাষ্ট্রকে মানব করিডর দেওয়ার কথা ঘোষণা করে দিয়েছেন? প্রশ্ন অনেক কিছুই ওঠে। এই উপদেষ্টাদের দিনের পর দিন কোন যোগ্যতায় পদে রাখা হয়েছে, সেই প্রশ্নও কিন্তু আজকের দিনে উঠবে। পাশাপাশি নাহিদ ইসলামের মতো উপদেষ্টা ক্ষমতায় এবং উপদেষ্টা পদে 7-8 মাস থেকে বাংলাদেশের মানুষের জন্য কি করেছে, সেই প্রশ্নও কিন্তু উঠবে। সব কিছুর অঙ্ক হবে এবং অঙ্ক শেষে যে উত্তর পাওয়া যাবে, সেই উত্তর মোহাম্মদ ইউনূসের ভালো লাগার মতো কিছু বিষয়বস্তু তুলে ধরবে বলে আমার অন্তত মনে হয়নি। অর্থনীতি, মুদ্রাস্ফীতি, ব্যবসা বাণিজ্য, আইন শৃঙ্খলা, শিক্ষার মান, সমস্ত জায়গায় বাংলাদেশ শেষ 8 মাসে যেভাবে পিছিয়ে গেল, এই উপদেষ্টারা দায় এড়াতে পারেন কি? শুধুমাত্র ভারত বিরোধিতা করে ক্ষমতায় বসে থাকার যে লোভ, সেই লোভই যে তাদেরকে একদম শেষ করার জায়গায় নিয়ে গেল, তা আজকে এই উপদেষ্টারাও বুঝলেন এবং সাধারণ মানুষের পুঞ্জীভূত ক্ষোভের সামনে পালিয়ে বাঁচলেন। এই পালাতে হবে, এই রকম প্রবণতা 8 মাস আগেও এই মোহাম্মদ ইউনূসরা কল্পনা করেছিলেন কি, দেখাতে পেরেছিলেন বা বুঝতে পেরেছিলেন কি? প্রশ্ন কিন্তু থেকেই যায়। সাধারণ মানুষের আবেগ নিয়ে ছেলে খেলা করার দিন শেষ। 2-3টে ছাত্র নেতাকে পাশে পাশে নিয়ে ঘুরে এবং তাদের দ্বারা 100-200টা ছেলে জোগাড় করে দাবি আদায়ের যে ব্যতিক্রমী নাটকের আমদানি মোহাম্মদ ইউনূস করেছেন, সেই মবের সৃষ্টি করে মোহাম্মদ ইউনূসকে তাড়ানোর জন্যই কোথাও না কোথাও সাধারণ মানুষ বোধহয় এই রকম সমবেত হতে শুরু করেছে। গ্রাউন্ড লেভেলের পালস সত্যি কি মোহাম্মদ ইউনূস আর ছাত্র নেতারা বুঝতে পারছেন? হয়তো পারছেন, তার জন্যই তারা সংগঠিত হওয়ার জন্য নির্বাচনটা পিছিয়ে দিতে চাইছেন। আমি জানি না, তবে এই ভিডিও নিঃসন্দেহে অনেক কিছু আমাদের সামনে কিন্তু প্রকাশ করে দিল। আপনারা কিভাবে দেখছেন কমেন্টে জানাবেন। ধন্যবাদ।